আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ক্লাস 12 যারা থার্ড সেমিস্টারে পড়ছো আর যাদের বিষয় হচ্ছে এডুকেশন, তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টারটি দেখো, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের যারা এডুকেশন নিয়ে পড়ছো, তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আলাদাভাবে প্রস্তুতিতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা তাহলে শুরু করে ফেলি আজকের একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটির নাম কি? চ্যাপ্টারটির নাম হচ্ছে মহান শিক্ষাবিদদের ভূমিকা এবং শিক্ষায় তাদের অবদান। এইটা হলো আমাদের আজকের চ্যাপ্টার। চলো আমরা তবে শুরু করি আজকের এই অংশ। দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে শিক্ষা কাকে বলা হয়, কেনই বা আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা সর্বত্র শিক্ষা গ্রহণ করে চলেছি কন্টিনিউয়াসলি। তাহলে আমাদের জানতে হবে কেন আমরা শিক্ষা গ্রহণ করছি। দেখো, শিক্ষা গ্রহণ করার কিছু নিশ্চয়ই কারণ আছে। দেখো, জীবনে সমস্যা আসবেই, অবধারিত আসবে। যদি শিক্ষা থাকে তাহলে তোমরা সেই সমস্যাগুলো খুব সহজেই অতিক্রম করতে পারবে। শুধু চাকরির জন্য শিক্ষা, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, চাকরি বা কর্মসংস্থান গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এটা নয় কিন্তু যারা ভাবছো যে আমাদের পক্ষে চাকরি কখনোই সম্ভব নয়, তারা শিক্ষা গ্রহণ করবো না। দিন দিন স্কুল ছুট এর ছাত্র সংখ্যা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, কারণ তাদের কাছে এটা ক্লিয়ার নয় যে আমি শিক্ষাটা গ্রহণ করব কেন। যখন পাশ ফেল প্রথা ছিল না, কিছুদিন আগেকারই কথা বলছি, যে ক্লাস 8 অবধি কোনো পাশ ফেল নেই। এমনও আমি দেখেছি যারা প্যারেন্টস তারা বলেই দেয় যে আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো না। কেন? কারণ ওরা তো জানেই যে ওরা পাশ করে যাবে। তাহলে দেখো, তার মানে তাদের কাছে ক্লিয়ার নয় যে শিক্ষাটা গ্রহণ করবেই বা কেন। অনেক স্টুডেন্টদের আমি বলতে শুনেছি যে স্যার, আমাদের দ্বারা তো কোনোদিনও কোনো চাকরি হবে না, তাহলে আমাদের স্কুলে এসে লাভ কি, শিক্ষা গ্রহণ করে লাভ কি? তার মানে এটাই যে শিক্ষা কেন গ্রহণ করছি সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। তাহলে আজকে আমরা ক্লিয়ার করে নিই। দেখো, শিক্ষা আমরা এই কারণে গ্রহণ করব, জীবনে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলোকে অতি সহজেই যাতে আমরা অতিক্রম করতে পারি। দেখো, অল্প শিক্ষা হবে, যদি অল্প শিক্ষা হয় সমস্যা আসবে, তোমরা সেটাকে ফেস করতে পারবে না, সমস্যা তোমাদের গুড়িয়ে চলে যাবে। মাঝামাঝি শিক্ষা গ্রহণ করবে, সমস্যাগুলো মাঝামাঝি হয়ে যাবে, কারণ তোমরা বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবে। যদি একটু উচ্চ শিক্ষা হয় তাহলে পরে কি হবে, তোমরা সমস্যাগুলোর থেকে অনেক উঁচু লেভেলে থাকবে, তোমরা অতি সহজেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে। অর্থাৎ শিক্ষা গ্রহণ করার কারণই হচ্ছে সমস্যা সমাধান করা। আর এতগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা শিক্ষা কেন গ্রহণ করব? আমাদের জীবনের যে সমস্ত সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে সহজেই অতিক্রম করার জন্য। ক্লিয়ার হলো? তাহলে সমস্যাগুলোকে অতিক্রম করার জন্যই শিক্ষা। শিক্ষা আমাদেরকে সমাজে প্রতিষ্ঠান দেয়, এই কারণেই শিক্ষা। শিক্ষা আমাদের মানুষ থেকে মানব সম্পদে পরিণত করে, তার জন্য শিক্ষা। শিক্ষা আমাদেরকে সুযোগ দেয় বিশ্বকে দেখার। তাহলে এই কারণে আমরা শিক্ষাটাকে গ্রহণ করব। আর যখন শিক্ষার কথা বলছি, তখন আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে হয়তো শিক্ষা গ্রহণ করার পরেও যাদের অবদানের জন্য আমরা আজকে শিক্ষা গ্রহণ করতে পারছি তাদেরকে সঠিক সম্মানটা আমরা দিতে পারবো না। তাই এদেরকে জানাটা খুবই জরুরি। চলো তাহলে দেখি। আমরা এখানে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে, মহাত্মা গান্ধী সম্পর্কে, জ্যাক রুসো সম্পর্কে আর জন ডিউই সম্পর্কে। আমরা এদেরকে নিয়ে আলোচনা করব, একে একে করে জানবো শিক্ষায় এদের অবদান নিয়ে, শিক্ষায় এনারা কি কি করে গেছেন।
কিভাবে আমাদের কাছে বর্তমানের শিক্ষাটা চলে আসলো এত সহজে, তাদের অবদানটা কি, কোন কোন জায়গায় তারা কাজ করেছেন, কোন কোন কুরীতিগুলোকে তারা সমাজ থেকে সরিয়ে দিয়েছে, আমরা সেই সম্পর্কে একে একে করে জানব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা সবাই খুব সাবধানে এই চ্যাপ্টারটিকে দেখো। তাহলে আমরা দেখছি শিক্ষায় মহান শিক্ষাবিদদের ভূমিকা। আমাদের শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। অবশ্যই আমাদের শিক্ষা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, চারদিকে করে বিকাশ ঘটায়। আমাদের যেমন এই শিক্ষা বৌদ্ধিক বিকাশ ঘটায়, ঠিক সেরকমই আমাদের আর্থিক বিকাশ ঘটায়, আমাদের সমাজে বাঁচতে সাহায্য করে, ভালোভাবে বাঁচতে সাহায্য করে, অন্যকে বাঁচাতে সাহায্য করে। অর্থাৎ চার দিক থেকে আমাদের বিকাশ ঘটায় কে? শিক্ষা। আধুনিক শিক্ষার ভিত্তি গড়ে তুলেছেন বহু শিক্ষাবিদ। অবশ্যই আজকের এই শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষা বলছি। তাহলে এই আধুনিক শিক্ষা ব্যবস্থাটা গড়ে তুলতে কিন্তু এনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাকে জীবনমুখী, শিশুকেন্দ্রিক এবং সমাজমুখী করা হয়েছে। একটা সময় ছিল যখন শিক্ষাকে অন্যরকম ভাবে দেখা হতো, কিন্তু বর্তমানে শিক্ষাকে কিন্তু জীবনমুখী করা হয়েছে। অর্থাৎ তোমার জীবনে যে সমস্ত প্রয়োজনীয়তা তুমি ফেস করবে তাকে ভিত্তি করে কিন্তু শিক্ষাটা দেওয়া হয়। একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, যেমন আজকে বিশেষ করে কর্মকে বা কাজকে বা দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তোমাকে কিছু শেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে শিখে তোমরা সমাজের যে অভাবগুলো সেগুলোকে তোমরা সমাধান করতে পারো, আর সেই সাথে সাথে তোমাদের জীবিকা অর্জন হয়। আমি যদি এক্সাম্পল ধরে নিই যে তোমাকে মাটির কাজ শেখানো হচ্ছে, মাটির ঘড়া বানানো শেখা হচ্ছে, মাটির থালা বাসন বানানো শেখানো হচ্ছে, টব বানানো শেখানো হচ্ছে, তুমি সেটা খুব ভালো করে শিখলে, তাহলে এটাকে কর্মভিত্তিক বা জীবনমুখী শিক্ষা বলা হচ্ছে। কেন? কারণ ভবিষ্যতে তুমি যদি চাও এগুলো করেও নিজের জীবিকা উপার্জন করতে পারবে, তাই না? তাহলে এইভাবে কেউ রেডিও, টেলিভিশন, ফ্রিজ, ইলেকট্রনিক জিনিসগুলোকে ঠিক করার শিক্ষা শিখছো, তাহলে কি ভবিষ্যতে তোমার কিন্তু একটা কাজের রাস্তা সেটা কিন্তু রেডি হয়ে থাকলো, তাই না? নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে আমাদের শিশুদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার, কারণ ছোট ছোট বাচ্চাদেরকেই আমরা যদি আজকে থেকেই তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করি, তারা কিন্তু আধুনিক সমাজের প্রদর্শক হিসেবে তারা কিন্তু প্রতিষ্ঠা পাবে, আধুনিক সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আধুনিক করতে সাহায্য করবে। তাই আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষাটা হওয়া খুবই প্রয়োজন। সমাজমুখী শিক্ষা। আমরা দেখো সমাজবদ্ধ জীব, মানুষকে কি বলা হয়? সমাজবদ্ধ জীব। আমরা যদি সমাজে বেঁচে থাকতে চাই, একে অপরকে সাহায্য করতে হবে। আর আমরা সাহায্য তখনই করতে পারবো যখন আমরা তার উপযুক্ত হব। আমার কাছে যদি কিছুই না থাকে, আমরা সমাজকে কি দেব? আমার তো কিছু দায়বদ্ধতা আছে। তাহলে যদি আমার কিছু দায়বদ্ধতা থাকে, তাহলে আমাকে সমাজের জন্য কিছু করে যেতে হবে। আমি করব, তুমি করবে, সবাই করবে, তবেই না সমাজটা এগিয়ে যাবে। তাহলে কিছু করার জন্য কিছু থাকতে হবে, তার জন্যই তো শিক্ষা। তাহলে জীবনমুখী শিক্ষা বা সমাজমুখী শিক্ষা করতে হবে। মানবিকতা, নৈতিকতা ও সৃজনশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা কিন্তু শুধু আর্থিক উপার্জনের পথ নয়। আমি একটু আগেই বললাম তোমাদের কি না, মানবিকতা, নৈতিকতা, সৃজনশীলতা, এই সমস্ত গুণগুলো কিন্তু তোমার মধ্যে তৈরি করার প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে, যাতে তুমি নতুন কিছুর আবির্ভাব করতে পারো, নতুন কিছুর জন্ম দিতে পারো, সেরকম ভাবে তোমাকে কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা তার জন্যই। এখানে বলা হয়েছে মানবিকতা, নৈতিকতা, এগুলো কিছু গুণ যেগুলো মানুষের মধ্যে থাকা দরকার। শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করলাম তাতে কিন্তু কিছু হবে না। শুধু ডিগ্রি অর্জন করে কিছু হবে না, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, তোমার মধ্যে থাকতে হবে মানবিকতা, তোমার মধ্যে থাকতে হবে নৈতিকতা, এগুলো গুণ। তাহলে মানুষ থেকে মানব সম্পদে পরিণত হতে গেলে এই গুণগুলো থাকা কিন্তু অত্যন্ত আবশ্যক। তাহলে পরে এগুলো কিন্তু আমাদেরকে কি করে? এগুলো আমাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সাহায্য করে।
তাই এইভাবে আমাদের শিক্ষাটাকে ডেভেলপ করা হয়েছে বা বিকাশ ঘটানো হয়েছে। চলে আসি নেক্সট স্লাইডে। এবার থেকে আমরা জানবো এই যে 5 জন যে মহান মানুষ তারা শিক্ষায় কিভাবে অবদান রেখে গেছে তাদের সম্পর্কে আমরা জানবো। আর প্রথমেই তোমাদের অতি পরিচিত একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরিচয় সম্পর্কে একটু প্রথমে দেখে নিই। তিনি শান্তিনিকেতন বা বোলপুরে তার জন্ম, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে, আর তার মৃত্যু হয় 1941 সালে। তিনি তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো যদি আমরা দেখি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1902 সালে, আর 1901 সালে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন, মানে 1 বা 2 এইরকম একটা সময়ে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে চলে আসি বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেন 1921 সালে। তিনি একটা বিষয়ে খুব গুরুত্ব দিতেন, প্রকৃতির মাঝে শিক্ষা আর তার মধ্যেই আনন্দ। তাহলে পরে আমরা যখন বলছি প্রকৃতির মাঝেই শিক্ষার আনন্দ আছে, তোমরা যদি কখনো ওই ইউনিভার্সিটিতে যাও, যেটাকে বিশ্বভারতী ইউনিভার্সিটি বলছে, সেখানে যদি তোমরা যাও কোনোদিনও, তাহলে পরে দেখতে পাবে বড় বড় গাছের তলায় এখনো অবধি প্রফেসররা বসে থাকেন, আর সেখানে বাচ্চারা মাটিতে বসে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে এখনো। এমন নয় যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের কাঠামো নেই, তাদের রুম নেই, সব কিছু আছে, কিন্তু তবুও তাদের প্রকৃতির মাঝখানে পড়ানোর যে সংস্কৃতি শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেই প্রথাকে এখনো বর্তমান রেখেছেন। কারণ তিনি মনে করতেন যদি শিক্ষা গ্রহণ করতে হয় প্রকৃতির মাঝখানে বসে, প্রকৃতির কোলে বসে শিক্ষা অর্জন করাটা খুবই দরকার। আমরা অনেক সময় বলি যে আমরা এনভায়রনমেন্ট নিয়ে পড়ছি বা ইভিএস, তাহলে যখন আমরা পরিবেশ নিয়ে পড়ছি, কিন্তু পড়ছিটা কোথায়? 4 দেওয়ালের মাঝখানে, যেখানে পরিবেশের সাথে পরিচয়ই হচ্ছে না। সেটা কি সঠিক অর্থে শিক্ষা গ্রহণ হচ্ছে? কিন্তু বিশ্বভারতীতে কি করা হয়? গাছতলার নিচে বসে বাচ্চাদেরকে পড়ানো হয়। এতে কি হয়? প্রকৃতির সাথে তাদের মেলবন্ধন ঘটে। গাছের থেকে একটা পাতা ঝরে পড়ে, গাছের সুন্দর মৃদুমন্দ বাতাস চলে আসে, একটা হয়তো ইঁদুর দৌড়ে গেল, কাঠবিড়ালি দৌড়ে আসলো। এই যে প্রকৃতির যে খেলা, সেই প্রকৃতির সাথে তুমি আত্মস্থ হতে পারো, এক হতে পারো, তবেই না আমরা প্রকৃতিকে জানবো। তাহলে প্রকৃতির মধ্যেই পাঠদান, এটা কিন্তু শিখিয়ে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসি নেক্সট স্লাইডে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? তিনি বলেছিলেন প্রকৃতির মাঝখানে শিক্ষা, যেটা এখনই বললাম। তিনি এটাও বলেছিলেন গান, নাচ, নাটকের মাধ্যমে শিক্ষা। দেখো, শিক্ষাটাকে শুধুমাত্র বক্সের মধ্যে, গণ্ডির মধ্যে শেখানো উচিত নয়। তিনি কি বলেছিলেন? গান, নাচ, নাটক এগুলোর মাধ্যমে আমাদের শিশুদের মনে শিক্ষাকে নিয়ে যেতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি তারা বুঝবে। গান পছন্দ করে, গানের মাধ্যমে নিয়ে যাও শিক্ষাকে। নাচ পছন্দ করে, নাচের মাধ্যমে শিক্ষাকে নিয়ে যাও। নাটক পছন্দ করে, নাটকের মাধ্যমে নিয়ে যাও। তাহলে পরে শিক্ষা কিন্তু তাদের আত্মস্থ হবে। ভ্রমণের মাধ্যমে শিক্ষা দারুণ একটা জিনিস। ভ্রমণের মাধ্যমে শিক্ষা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু ফিরে যখন আসি কিছু ছবি থাকে, কিন্তু সেই জায়গা সম্পর্কে আমরা কোনো কিছু ঠিকভাবে জানি না। এটা তো শিক্ষা হতে পারে না। যখন আমরা কোথাও যাব, আমরা ছবি তোলার সাথে সাথে সেই জায়গার, সেই মানুষের কাছে গল্প শুনবো সেই জায়গা সম্পর্কে, সেই জায়গাটাকে ভালো করে উপলব্ধি করব, সেই জায়গার প্রাচীন ইতিহাস জানবো, সেই জায়গার নামকরণের ঐতিহ্যটা কি সেটা জানবো, কারণটা কি সেটা জানবো, সেখানে কি ধরনের আদিবাসী মানুষ রয়েছে, কি ধরনের ঘর রয়েছে, গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের কিন্তু জানাটা দরকার। যখন এইভাবে করে জানবো, তখনই কিন্তু আমাদের ভ্রমণের সার্থকতা। আর এভাবেই কিন্তু আমরা ভ্রমণের মধ্য দিয়ে শিক্ষাকে অর্জন করতে পারবো। কার্যভিত্তিক শিক্ষা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাও বলে গেছেন যে কার্যভিত্তিক শিক্ষা, কাজ করার মধ্য দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। শুধু বই ওল্টালে পরে কিন্তু পড়াশুনো হয় না, শিক্ষা গ্রহণ করা হয় না। কিভাবে হয়? না, কার্যভিত্তিক শিক্ষা, কাজ করার মধ্য দিয়ে।
ফুলের বাগান লাগাচ্ছ, তাহলে জেনে নাও কোন কোন ফুল এই সময় লাগানো যেতে পারে, এই মাটিতে কোন কোন ফুল হতে পারে, ফুলের নাম কি, কত ধরনের ফুল রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা প্রতিটা বিষয়কে জানি, বুঝি, তাহলে কিন্তু শিক্ষা আমাদের অর্জন হবে। আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি? তিনি কি বলেছিলেন? শিক্ষার উদ্দেশ্যটা কি? আন্তর্জাতিকতা বোধ সৃষ্টি হবে, সামাজিক বিকাশ হবে, নৈতিক বিকাশ হবে, মানসিক বিকাশ হবে, শারীরিক বিকাশ হবে। যখন আমরা একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করতে চাচ্ছি, তখন কিন্তু আমাদের এই আন্তর্জাতিকতা বোধ অর্থাৎ সবাইকে নিয়ে চলার বোধ কিন্তু জাগাতে হবে মানুষের মনে। আমরা কি বলি? বসুদেব কুটুম্বকম, অর্থাৎ পৃথিবীটাই আমাদের কুটুম্ব, মানে আত্মীয়। তাহলে পৃথিবীকে নিয়ে চলার, সবাইকে নিয়ে চলার যে জ্ঞান, সেটাকে আমাদেরকে মানুষের মধ্যে ঢোকাতে হবে। আচ্ছা, সামাজিক বিকাশ ঘটবে, প্রত্যেকে আমরা শিক্ষিত, তাহলে কি হবে? আমরাই তো সমাজ, আমরাই তো সমাজ গঠন করব, আমরাই তো সমাজের মূল ভিত্তি। তাহলে আমরা যদি ডেভেলপড হই, তাহলে সমাজও ডেভেলপড হবে বা বিকাশ হবে। নৈতিক বা চারিত্রিক বিকাশ হবে, মানসিক বিকাশ হবে, তার সাথে সাথে শারীরিক বিকাশও হবে। তাহলে শিক্ষার মধ্য দিয়ে সর্বাঙ্গীন উন্নতি সাধন সম্ভব। দেখো, শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের অবদান কতটা শিক্ষায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ ধরে তোমরা সেটাই জানলে। শান্তিনিকেতন যেখানে মুক্ত পরিবেশে শিক্ষার, গাছের নিচে পাঠদান, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, তাই না? যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। তাহলে পরে যখন বলছি গাছের নিচে পাঠদান, শিক্ষক শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক, শিল্প ও সংস্কৃতির গুরুত্ব, তাহলে এই সমস্ত কিছু কিন্তু শান্তিনিকেতনে আমরা দেখতে পাই। তার অবদানটা কি? না, শিশুকেন্দ্রিক শিক্ষা, মাতৃভাষার গুরুত্ব, আন্তর্জাতিক শিক্ষা, সৃজনশীলতার বিকাশ। শিশুকেন্দ্রিক শিক্ষা, অবভিয়াসলি একটু আগেই বললাম, শিশুদের গুরুত্ব দেওয়াটা খুবই দরকার, কারণ তারাই তো ভবিষ্যতের পথপ্রদর্শক, তাই না? মাতৃভাষার গুরুত্ব, এটাকে তোমরা এইভাবে বলতে পারো যে আজকে প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রি যারা নিজেদেরকে ডেভেলপড বলছে, সেই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু মাতৃভাষাতেই নিজেরা ডেভেলপ করেছে। আজকে জাপানকে নিয়ে নাও, আজকে চায়নাকে নিয়ে নাও, আজকে আমেরিকা, ইংল্যান্ডকে নিয়ে নাও, তারা কিন্তু সবাই নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে। আর যে সমস্ত দেশ নিজের মাতৃভাষা ছেড়ে অন্য দেশের, ফরেন কান্ট্রির ফরেন ল্যাঙ্গুয়েজকে নিজের ল্যাঙ্গুয়েজ হিসাবে বেছে নিয়ে তাতে শিক্ষা অর্জন করতে এগিয়ে গেছে, তারা কিন্তু পিছিয়ে পড়েছে। তাহলে আমাদের কি উচিত? নিজের মাতৃভাষাতে শিক্ষা গ্রহণ করা, কারণ আমরা মাতৃভাষাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মাতৃভাষাতেই নিজেকে প্রকাশ করতে পারি খুব সহজে। ওয়ার্ড লিমিট মাতৃভাষাতে কিন্তু সব থেকে বেশি থাকে আমাদের, কারণ ছোটবেলার থেকে সেই ভাষাই আমরা শিখে যাচ্ছি, আর সেই ভাষাতেই আমরা কিন্তু নিজেদের ব্যক্ত করতে পারি অনেক সহজে। তাই বলেছে মাতৃভাষাতে গুরুত্ব। আর বর্তমান সরকার বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়ার প্রাধান্য রয়েছে। নেক্সট, আন্তর্জাতিক শিক্ষা। শিক্ষা শুধুমাত্র দেশের হলেই চলবে না, বাইরের পৃথিবীতে কি চলছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাই বলছে আন্তর্জাতিক শিক্ষাটা খুবই দরকার। সৃজনশীলতার বিকাশ, শুধুমাত্র এটা দেখলে চলবে না যে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করছে, না, তাকে কি করতে হবে? সৃজনশীল শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা সেই সৃজনশীল শিক্ষা গ্রহণ করি, তাহলেই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। ঠিক আছে, এবারে চলে আসি আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা জানো না, এটা হতে পারে না। ভারত মানেই স্বামী বিবেকানন্দ, কারণ ভারতকে জানতে গেলে স্বামী বিবেকানন্দকে জানতেই হবে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে যদি আমরা বলি, তাহলে বলতে হবে, বলতে যে মানুষ তৈরির শিক্ষা, চারিত্রিক গঠনমূলক শিক্ষা, তিনি এটাতে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কি বলেছিলেন? যে শিক্ষা এমন হওয়া দরকার যেখানে মানুষ তৈরি হয়, আর চারিত্রিক গঠনমূলক শিক্ষাটা প্রদান করা খুবই জরুরি। তার আসল যে নাম সেটা কিন্তু নরেন্দ্রনাথ দত্ত। তার কি নাম? নরেন্দ্রনাথ দত্ত। তার জন্ম হয়েছিল 12ই জানুয়ারি
1863-তে, আর মৃত্যু হয়েছিল 1902 সালে। তিনি যে এই স্বল্প সময়ের ছিলেন পৃথিবীতে, তার যে অবদান সেটা আর বলার অপেক্ষা রাখে না। কথিত আছে যে স্বামী বিবেকানন্দ এতটা পপুলার ছিল, এতটা জনপ্রিয় ছিল যে যতজন দেশপ্রেমীকে জেলে পাওয়া গেছে বা সমাজ তাদেরকে জানতো, তাদের সবার কাছে একটা জিনিস খুব কমন ছিল, সবার কাছে কোনো না কোনো রকম ভাবে স্বামী বিবেকানন্দের বই থাকতো, তার বাণীগুলি থাকতো, আর সেই বই পড়ে উজ্জীবিত হতো, তারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। তাহলে এটা বলার অপেক্ষাই রাখে না যে তার শিক্ষার দিক থেকে কি অবদান। চলো আরেকটু দেখে নিই আমরা। যেমন স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ কিরকম ছিল। তিনি বলতেন যে আত্মবিশ্বাস বৃদ্ধি ও আত্মনির্ভর শিক্ষা খুবই প্রয়োজন। তিনি কিসে গুরুত্ব দিয়েছিলেন? আত্মবিশ্বাস বৃদ্ধিমূলক শিক্ষা আর আত্মনির্ভর শিক্ষা। অর্থাৎ যে শিক্ষা নিজেকে আত্মনির্ভর হতে শেখায়, কারোর উপর নির্ভরশীলতা নয়, নিজেই নিজের শিক্ষা গ্রহণ করব আর নিজেই সমাজে প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে দাঁড়াবো, সেরকম শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি মানব সেবার কথা বলতেন, কারণ শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন, জীব সেবাই শিব সেবা। তারই শিষ্য শ্রী বিবেকানন্দ। তাহলে তিনিও সেটাই বলতেন, মানব সেবাই কিন্তু আসল ধর্ম। চারিত্রিক গঠন, মানুষ গড়ার শিক্ষা, তিনি কিন্তু চরিত্র গঠনের কথা বারবার বলতেন, যে মানুষের চরিত্র গঠন হওয়াটা খুব দরকার। শিক্ষা এমন হবে যেটাতে মানুষের চরিত্র গঠন হবে। আধ্যাত্মিক উন্নতি ও নৈতিক ধর্মীয় শিক্ষা, তাহলে কি না, শিক্ষার মধ্যে কিন্তু নৈতিক উন্নতিও ঘটানো খুবই দরকার। তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করা, জাতীয় শিক্ষার প্রসার করার দিক থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছিলেন। এর ঠিক পরেই চলে আসি আমরা গান্ধীজি সম্পর্কে। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এর আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1869 সালে, আর 1948 সালে তার মৃত্যু হয়। তিনি কি বলেছিলেন? যে কাজের মাধ্যমে শিক্ষা, জীবনমুখী শিক্ষা, উৎপাদনমূলক শিক্ষা। অর্থাৎ তিনি বারবার করে মানুষকে শিক্ষা গ্রহণ করতে বলতেন, সেই সাথে সাথে বলতেন যাতে শিক্ষা জীবনমুখী হয়, যাতে কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, আর উৎপাদনমূলক শিক্ষা, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার পর সে যাতে কিছু উৎপাদন করতে পারে। এমন শিক্ষা যা কিছু উৎপাদনই করে না, সেই শিক্ষা কিন্তু আসল শিক্ষা নয়। তিনি বারবার করে বলতেন এমন শিক্ষায় শিক্ষিত হতে যেখানে মানুষ তার কর্মের সাহায্যে আরো কিন্তু এগিয়ে যেতে পারে। তাকে কাজ শেখানোর কথা বলেছিলেন তিনি। মৌলিক, তার যে শিক্ষার যে দৃষ্টিভঙ্গি, মৌলিক শিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কর্মভিত্তিক শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, স্বনির্ভরতা আর সমাজকেন্দ্রিক শিক্ষা। তিনি কি বলেছিলেন? কর্মভিত্তিক শিক্ষা, কাজ করার মধ্য দিয়ে তাকে শিক্ষাটা দেওয়া দরকার। মাতৃভাষায় শিক্ষা, একটু আগে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরও তাই মাতৃভাষায় শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন। স্বনির্ভরতা, নিজেই নিজের খরচা চালাবো, নিজেই নিজেকে পালন পোষণ করব, এভাবেই শিক্ষাটা গ্রহণ করা খুবই দরকার। সমাজকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ সমাজের যেটা প্রয়োজন সেই রূপী শিক্ষা কিন্তু আমাদের গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। শিক্ষার কিছু উদ্দেশ্য আছে তার মতে। সর্বাঙ্গীন বিকাশ হওয়া দরকার, শুধু একতরফা বিকাশ নয়, তুমি পড়াশোনা করলে চাকরির জন্য চাকরি পেলে ব্যাস হয়ে গেল শেষ, তা নয়। একমুখী শিক্ষা নয়, বহুমুখী শিক্ষার কথা বলেছিলেন। সর্বাঙ্গীন বিকাশমূলক শিক্ষায় তিনি জোর দিয়েছিলেন। তিনি শ্রমের মর্যাদার কথা বলতেন, যে শ্রমকে কিন্তু, পরিশ্রমকে মর্যাদা দিতে হবে। আত্মনির্ভর শিক্ষা, একটু আগেই বললাম। আর কি? নৈতিক উন্নতি, অর্থাৎ নীতিগতভাবে তোমার যাতে উন্নতি হয়। শিক্ষা এরকম হওয়া দরকার যাতে তোমার নৈতিক চরিত্রের নৈতিক বিকাশ হয়, নীতিগতভাবে বিকাশ হয়। ঠিক আছে? তাহলে শিক্ষা এমনই হওয়া দরকার। এর ঠিক পরেই চলে আসি যে জ্যাক রুসো। এই জ্যাক রুসো তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু শিক্ষার জগতে তিনি কিন্তু অতি পরিচিত একজন ব্যক্তিত্ব। এই জ্যাক রুসো, তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে ব্যাক টু নেচার। তার জন্ম হয়েছিল 1712,
সালে তার মৃত্যু হয়। তার যে অবদান শিক্ষা জগতে কিরকম, পরের স্লাইডেই তোমরা জানতে পারবে। দেখো রুশোর মতে কি বলছে যে শিক্ষার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন শিশুকেন্দ্রিক শিক্ষা, প্রকৃতি নির্ভর শিক্ষা, স্বাধীনতার উপর গুরুত্ব আর স্বাভাবিক বিকাশ। আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা ও প্রকৃতি নির্ভর শিক্ষার কথা তো অলরেডি আলোচনা করেছি, তিনিও তাই কথা বলেছিলেন। সঙ্গে এটাও বলেছিলেন স্বাধীনতার উপর গুরুত্ব, অর্থাৎ স্বাধীনতা, মানুষকে যাতে কি দেওয়া যায়, স্বাধীনতা দেওয়া যায়, তাই না, স্বাধীনতা দেওয়া যায়। তাহলে যদি স্বাধীনতা না থাকে মানুষের, তাহলে কিন্তু সেই শিক্ষার খুব একটা গুরুত্ব নেই। অর্থাৎ স্বাধীনতা দিতে হবে। স্বাধীন কারা? যারা নিজেরা যা ইচ্ছে তাই করতে পারে। তার মানে এটা নয় কিন্তু যে সে যা ইচ্ছা তাই করতে পারবে, তার একটা লিমিটেশনস আছে। যারা পল সায়েন্স পড়ছো সেখানে কিন্তু স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু বলা আছে, সেগুলো আমরা অন্য সময় আলোচনা করব। কিন্তু বর্তমানে এই যে স্বাধীনতার উপর গুরুত্ব তিনি দিয়েছিলেন, অর্থাৎ একটা স্টুডেন্ট বা একটা ছোট বাচ্চা, ও ছোটবেলার থেকে হয়তো ফুটবলার হতে আছে, তাকে সেই শিক্ষায় শিক্ষিত করো। কেউ হয়তো নাচ বা গানে ইন্টারেস্টেড, তাকে সেই শিক্ষায় শিক্ষিত করো। এমন হওয়া উচিত নয় যে সে চায় না ডাক্তার হতে বা ইঞ্জিনিয়ার হতে, কিন্তু তাকে জোর করে তার বাবা মা সেই শিক্ষায় শিক্ষিত করছে। না, সেটা শিক্ষায় শিক্ষিত নয়। তাকে কি করতে হবে? স্বাধীনতা দিতে হবে। সে যেটা হতে চায় তাকে সেটা হতে দিতে হবে। তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা কিন্তু বলেছেন। স্বাভাবিক বিকাশ, স্বাভাবিক বিকাশ অর্থাৎ একটা ছাত্রের বা একটা শিশুর স্বাভাবিক বিকাশ হওয়াটা খুব দরকার। এখনকার দিনে ছেলেমেয়েরা কি ঘরবন্দি, গৃহবন্দী, তারা বাইরের খেলার মাঠ চেনে না, আউটডোর গেমস বোঝে না, শুধু ইনডোর গেমস, মোবাইল গেমসের মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে। তারা প্রকৃতিকে জানছে না, তারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যাচ্ছে। তার মানেই হচ্ছে যে তাদের স্বাভাবিক বিকাশ কিন্তু হচ্ছে না। তারা জানে না মানুষের সঙ্গে কি করে মেলামেশা করতে হয়, কারণ তারা সমাজে যেখানে সেখানে ঘুরে বেড়ানোর তাদের স্বাধীনতা নেই, তাদের পূর্ণাঙ্গ বিকাশ কিন্তু হচ্ছে না। তাই তাদের প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে হবে, মানুষের সাথে মেলামেশা করতে হবে, সেটাও কিন্তু এক ধরনের শিক্ষা। তাই সার্বিক বা স্বাভাবিক বিকাশটা হওয়া কিন্তু খুবই দরকার। তাহলে রুশোর মতে কি বলেছেন? আর নেতিবাচক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিশুকে জোর করে শিক্ষা দেওয়া যাবে না, শিশুর স্বাভাবিক বিকাশে বাধা দেওয়া যাবে না। শিশু যেইভাবে চায় সেইভাবে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। খেলার ছলে যদি চায় তাহলে খেলার ছলে করুক, যদি নাচ গান আবৃত্তি নাটকের মাধ্যমে সে জানতে চায় কিছু জিনিস, তাহলে তাকে সেইভাবেই যাতে শিক্ষাটা দেওয়া হয়, তার জন্য তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। চলে আসি জন ডিউইর পরিচয়। দেখো এতক্ষণ ধরে আমরা যে সমস্ত বিষয়গুলো জানছি, তারা কিন্তু আমাদের শিক্ষার জগতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের অবদান ছিল বলেই আজকে আমরা এইভাবে শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা পাচ্ছি। তাই তাদের অবদান কিন্তু কোনোভাবেই আমরা হেয় করতে পারি না। দেখি জন ডিউই কি বলেছিলেন। তাহলে এর পরিচয় হিসাবে যদি আমরা দেখি, তাহলে 1859 সালে জন্ম আর 1952 সালে তার মৃত্যু ঘটে। তিনি যে শিক্ষা সম্পর্কে আলোকপাত করে গেছেন সেটা হচ্ছে এরকম যে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, শিক্ষা নিজেই জীবন, তাই না? লার্নিং বাই ডুইং এর কথা বলে গেছেন। তিনি বলেছেন শিক্ষা নিজেই জীবন। যদি সে শিক্ষা গ্রহণ করে তার মানে সে বেঁচে আছে। লাইফ লং লার্নিং প্রসেসের কথা তিনি বলে গেছেন, অর্থাৎ জীবনভর শিক্ষা গ্রহণ করা আমাদের খুবই দরকার। আর শিক্ষা গ্রহণ মানেই সে বেঁচে আছে। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, অর্থাৎ শিক্ষা যতই আমি শিক্ষিত হব, আরো বই পড়াশুনো করব, বই পড়ব, আমি আরো বেশি জানতে পারবো, আমি আরো বেশি নিজেকে অভিজ্ঞতায় পরিপূর্ণ করতে পারবো। সেটাই হচ্ছে আসল শিক্ষা। তার শিক্ষার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, গণতান্ত্রিক শিক্ষা, সমস্যা ভিত্তিক শিক্ষা, কার্যভিত্তিক শিক্ষা। তিনি কি বলে গেছেন? অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়েও কিন্তু শিক্ষা প্রদান করা যায়, নিজেকেও শেখানো যায়। একটা কথা আছে, বলছে যে আ টিচার নট অনলি টিচ আস বাট অলসো লার্ন ইন দ্য জার্নি অফ টিচিং। অর্থাৎ শিক্ষা সেটা নয় যেটা শুধুমাত্র শিক্ষকরা শেখায়, শিক্ষক সেটা যারা নাকি শেখাতে শেখাতে নিজেও শেখে। তাহলে আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়েও কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নেক্সট, গণতান্ত্রিক শিক্ষা, অর্থাৎ যাতে সবার জন্য শিক্ষাটা অ্যাভেলেবেল থাকে।
ধনীরা শিক্ষা গ্রহণ করবে আর গরিবরা পারবে না, এটা কিন্তু যাতে না হয়। সমস্যা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ সমস্যা ওরিয়েন্টেড, প্রবলেম সলভিং ওরিয়েন্টেড শিক্ষাটা হওয়া দরকার। যেমন একটা স্কুল আছে, তোমরা যদি কখনো দেখতে চাও গুগলে তোমরা সার্চ করে নিতে পারো, লাদাখে আছে সেই স্কুলটা। সেই স্কুলটা এতটাই ইউনিক যে সেখানে পাঠ্য বই হিসাবে কিছু নেই। সেখানে তাদের কি দেওয়া হয় না, প্রবলেম দেওয়া হয়, আর সেখানকার স্টুডেন্টরা সেই প্রবলেমটাকে সলভ করে। লাদাখে যে সোনাম ওয়াংচুক, যে যার নাম, তো তার নামে একটা স্কুল আছে সেখানে। সেই স্কুলটা কিন্তু খুবই পপুলার আর ফেমাস। আর সেখানে ছাত্রছাত্রীদের কি করা হয়, সেখানে ছাত্রছাত্রীদের সমস্যা দেওয়া হয় আর তারা সেটা একসাথে বসে সমাধান করে। তাহলে শিক্ষা কিন্তু এরকম হওয়া দরকার। কার্যভিত্তিক শিক্ষা, অর্থাৎ শুধু শিখে গেলাম, কাজে ব্যবহার করলাম না, সেরকম যাতে শিক্ষা না হয়। আমরা যাতে কাজেও সেই শিক্ষাকে ব্যবহার করতে পারি, সেই দিকটা দেখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, তিনি কি বলে গেছেন, সমস্যা নির্বাচন করতে হবে, পরিকল্পনা করতে হবে, বাস্তবায়ন করতে হবে আর মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তোমাদের সমাজে যেটা সমস্যা রয়েছে তোমার সামনে, সেই সমস্যাটা নির্বাচন করো, পরিকল্পনা করো কি করে সলভ করবে, এবারে যেই পরিকল্পনাটা করেছো সেটাকে বাস্তবায়ন করো, আর তারপর সেটাকে মূল্যায়ন করো, দেখো কি ভুল থেকে গেছে, কেন হলো না, কিভাবে হতে পারে, ভবিষ্যতে যাতে এটা আর ভুল না হয়, সেভাবে করে কিন্তু আমাদের শিক্ষা অর্জন করা খুবই দরকার। যেটা কে বলে গেছেন, জন ডিউই বলে গেছেন। তাহলে এই একে একে করে আমরা জানতে পারলাম 5 জন শিক্ষাবিদদের তাদের শিক্ষা সম্পর্কে কি মনোভাব, সেটা সম্পর্কে জানতে পারলাম। আমাদের এখানে মোটামুটি তুলনামূলক আলোচনার কথা বলা হয়েছে, একটা পেজের মধ্যে প্রত্যেককে রাখা হয়েছে তাদের মূল ধারণা, তাদের শিক্ষা রিলেটেড যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে, যাতে তোমরা খুব শর্টকাটে পরীক্ষা ঠিক আগে আগে একটা পেজের মধ্যেই সমস্ত আইডিয়াটা পেয়ে যাও। আমরা এতক্ষণ ধরে যেই বিষয়টা জানলাম সেটা হচ্ছে শিক্ষায় মহান শিক্ষাবিদদের অবদান সম্পর্কে জানলাম। দেখো, আমরা কোথাও না কোথাও তাদেরকে হয়তো চিনি, হয়তো নাম শুনেছি, কিন্তু তাদের বিষয় সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না। আমার দুটো জিনিস বলার আছে। একটা হচ্ছে, তোমরা এই চ্যাপ্টারটা দেখলে কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কিন্তু একটা রিকোয়েস্টও থাকলো, সেটা হচ্ছে যে যাদের নাম এখানে নেওয়া হয়েছে তাদের সম্পর্কে, তাদের জীবনী, তাদের কিছু লেখা, তারা কে, এই রিলেটেড কিছু বই তোমরা কিন্তু অনলাইন বা অফলাইন, পারলে পরে অফলাইন এই বইগুলো কিন্তু কিনে একবার পড়বে। যেমন স্বামী বিবেকানন্দের কিছু বই পড়ে নাও, মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু বই আছে সেটা পড়ে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই পড়ে নাও। যদি তাদেরকে তোমরা পড়ো তাহলে তাদের সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাহলে পরে আজকের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।